জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোর ৫টার পর কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। সফরে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইইউ কমিশন প্রধান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ইউনূস বাইডেন বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেয়া শুরু করেছেন চীনের জরুরি মেডিকেল টিম। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেন ১০ বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে প্রথমে বৈঠক করে আহতদের সব তথ্য নেন তারা। এরপর প্রথম দফায় গুরুতর অবস্থায় থাকা ২০ রোগীকে পর্যবেক্ষণ করেন। সেই সাথে হাসপাতালের সুযোগ সুবিধার বিষয়েও ধারণা দেন তারা। পরে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে গুরুতর আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে চিকিৎসকরা ঢাকায় এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান, যদি প্রয়োজন মনে হয় তবে রোগীদের চীনে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবে মেডিকেল টিম। এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান, কর্নিয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও নেপাল থেকে তা সংগ্রহ করা হবে। আমার দুই চোখে গুলি লাগছে। আমার প্রথমে মাথায় গুলি লাগছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো হোশ নেই। আন্দোলনে ছিলাম আমি, সামনের দিকে পুলিশ ছিল, সামনের দিকে বাদে আমরা পিছনে চলে আসি, বাদে পিছনের দিকে পুলিশ এসে গুলি করছে। আহত হয়েছি আপনার 19শে জুলাই আন্দোলন শুরু থেকে। তো ট্রিটমেন্ট পাইনি, ট্রিটমেন্ট পাইলে আমার চোখটা সুস্থ হয়ে যেত। পুলিশ আর বিজিবি মানে ছাত্রলীগ তারা মানে টিয়ার শেল, বুলেটিং মানে এইভাবে ছাড়তেছে, মানে হঠাৎ করে মানে এক পর্যায়ে মানে গোলাগুলি মানে পর্যায়ে গেছে, মানে হঠাৎ করে তখন মানে হঠাৎ করে আমার মাথায় মানে বুলেটিং লাগার সাথে সাথে মানে আমি একবারে পড়ে যাই। আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে, আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোনো টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে। At the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একটি এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন চৌধুরীকে দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকা সিএমএম আদালতে তাদেরকে গ্রেফতার দেখান নুরুল হুদা চৌধুরীর আদালত। খিলগাঁওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। এছাড়াও উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়। গেল ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন সাদিকুল ও ৫ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জুবায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের গ্রেফতার হওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে হাজির হয়ে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক নির্জন মিত্র মান্নানের জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ২ সেপ্টেম্বর আন্দোলনের আহত শিক্ষার্থী হাফিজ আলীর ভাই বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে।
18 জুলাই সাভারে শিক্ষার্থী আসদাবুল ইয়ামিন হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালও তাৎক্ষণিক চিকিৎসা দেয়নি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এদিকে জামায়াত কর্মী এনামুল হককে 10 দিন ডিবি অফিসে গুম করে রাখার অভিযোগে 25 জনকে আসামি করা হয়েছে। মামলায় 2009 থেকে 14 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে। এপিসি থেকে একটা ছেলেকে গুলি করে তাকে অর্ধমৃত অবস্থায় এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়া হয় গ্রাউন্ডে। তার নাম ছিল আসহাবুল ইয়ামিন। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে 2008 থেকে 2024 পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে। বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবেও না। আশুলিয়া শিল্পাঞ্চলে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে 11:30টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের কারণে এবং নৈরাজ্য ঠেকাতে নতুন করে 43টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আর 9টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এতে 52টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। কিছু কারখানায় শ্রমিকদের অস্থিরতা থাকলেও বেশিরভাগ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। 15 তারিখে বেতন দিবে চাইছে, 15 তারিখে বেতন দেয় নাই। আজকে 2-3 মাস থাকি আমাদের বকেয়া বেতন বাকি আছে, কোনো বেতন দেয় নাই। কারখানা অনির্দিষ্টকালের জন্য আমাদেরকে মনে করেন লেখা নোটিশ লাগাইছে, আর খোলে না, ফ্যাক্টরি খোলে না, আমাদের কোনো বেতনে দেয় না। নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। রোববার রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, 10 সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ। তিনি নটরডেম কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত চুরি হওয়া মালামাল জব্দ করা হয়। এছাড়াও আসামিরা চুরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটায় বলেও স্বীকারোক্তি দেয়। লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা, লিপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে।
পায়রা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের বন্দর, এটিতে কাজ বন্ধ হয়নি বলে জানালেন নৌ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পায়রা বন্দরের সামগ্রিক অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি, তার মানে 6 লেনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গার থেকে অনওয়ার্ড, এবং প্রজেক্ট আছে যে পদ্মার মধ্যে দিয়ে যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে সেই রেলওয়ে লাইনটা আসতে হবে। রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভায়াবিলিটি খুব ডিফিকাল্ট হবে। আশা করি সেটা হবে। আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে, হয়তো এগুলো প্ল্যানিং হয়ে আছে, সেগুলো হবে। চট্টগ্রামে রাজস্ব বোর্ডের সার্ভার ডাউন থাকায় শুল্কায়নের কার্যক্রম ভেঙে পড়েছে। সিস্টেম লগ ইন করতে না পারায় সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসে কোনো কাজ করতে পারছেন না C&F এজেন্টরা। এতে অনলাইনে আমদানি পণ্য চালানের নথি দাখিলে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একইভাবে অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না আমদানিকারকরা। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত পোর্ট ও শিপিং ড্যামারেজ। গত বৃহস্পতিবার রাতে উন্নয়ন কাজের জন্য সার্ভার শাটডাউন করার পর নতুন করে রিস্টার্ট দিলেও সার্ভারে এখনও ধীরগতি। এতে শুল্ক কর্মকর্তারাও আমদানি ও রফতানি চালানের শুল্কায়নের কাজ করতে পারছেন না। অনলাইন রিটার্ন দাতাদের তথ্য সেবা দিতে ই-রিটার্ন সার্ভিস সিস্টেম চালু করল এনবিআর। ই-রিটার্ন দাখিলের সময় ফোন কলে যে কোনো সমস্যার সমাধান পাবেন রিটার্ন দাতারা। সোমবার সকালে আগারগাঁও এনবিআর ভবনে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রশিক্ষিত কর্মকর্তাদের দ্বারা এই সার্ভিস সেন্টার পরিচালিত হবে। দেশের সক্ষম করদাতাদের 1/3 কর দেয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতা বাড়াতে কাজ করছে এনবিআর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের উত্থান হলেও কমেছে লেনদেন। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়াও এদিন 12 বছরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের দর সর্বোচ্চ বেড়েছে। সোমবার ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক DSEX 25.41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,760 পয়েন্টে। এদিন ডিএসইতে মোট 674 কোটি 38 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সেই সাথে লেনদেন হওয়া 398টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র 112টির, কমেছে 237টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির বাজার দর। এদিকে সোমবার গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। আজ ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে 58 টাকা 70 পয়সায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। বেসরকারি সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিএসবি টিভি সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেসরকারি টেলিভিশন সিএসবি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী। 2009 সালের 9 ফেব্রুয়ারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকার ও বিটিআরসির প্রতি একটি রুলও জারি করেন হাইকোর্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 6 সেপ্টেম্বর স্বল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া সংবাদ ভিত্তিক চ্যানেলটির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকে লেবাননের দক্ষিণে বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলের দফায় দফায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 50 জনে, আহত 300-র বেশি মানুষ। হতাহতদের মধ্যে আছে নারী, শিশু আর চিকিৎসকরাও। লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদারের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির ব্যবহৃত স্থাপনাগুলো ত্যাগে আগেই মুঠোফোনে বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকে। ইসরায়েলের দক্ষিণ সীমান্তের বাসিন্দারা নিজ নিজ বাড়িতে নিরাপদে ফেরার আগ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব। একে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়েছে লেবানন সরকার। That came from shells used to intercept rockets. And yet today
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।